বন্ধুরা, আজকের গল্পের রহস্যভেদী হলেন অর্জুন, যাকে সৃষ্টি করেছেন সমরেশ মজুমদার, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1944 সালের 10ই মার্চ জলপাইগুড়িতে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2023 সালের 8ই মে কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি অর্জুন সমগ্র চতুর্থ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন আনন্দ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প সমন নন্দন যমনন্দন। আজ থাকলেও দ্বিতীয় পর্ব। অঞ্জনাকে নামিয়ে দিয়ে অর্জুন যখন কদমতলায় এলো তখন সন্ধ্যে 7টা। জলপাইগুড়ি শহরের রাস্তাঘাট এখন বেশ চওড়া হয়েছে। মোড়ে মোড়ে লাল সবুজ হলুদ বাতি বসেছে। মানুষজন আর আগের মতো সাত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছে না, ফলে মোড়ে বেশ ভিড়। অর্জুনের নজর পড়ল ফুলের দোকানের ওপর। মানি ব্যাগ খুলে টাকা দিচ্ছেন সৌমেন বাবু। একবার এসেছেন অমল সোমের কাছে, তখন আলাপ হয়েছিল। ভদ্রলোকের সঙ্গে কথা বললে ভালো লাগে। সে এগিয়ে গেল। সৌমেনবাবু ঘুরে দাঁড়াতেই তাকে দেখতে পেলেন। আরে, কি খবর? আপনি ভালো আছেন? অর্জুন হাসল। ওই আর কি, তোমার দাদার মতো স্বাধীনতা তো আমার নেই, তাই সংসারের কর্তব্য করছি। ফুলের দোকানে কেন? ভাইয়ের মেয়ের বিয়ে, তাই অ্যাডভান্স দিয়ে গেলাম। দাদার কোনো খবর আছে? না, আমি একটা চিঠি পেয়েছিলাম মাস 6 আগে, আলমোড়া থেকে লেখা। অনেকে বলেন অমলদা সন্ন্যাসী হয়ে গেছেন। না, ওর মতো যুক্তিবাদী মানুষ সন্ন্যাসী হতে পারেন না। কেন? সন্ন্যাসী হতে হলে মনের সব রকম দ্বন্দ্ব চুকিয়ে ফেলে ঈশ্বরে সমর্পিত হতে হয়। আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? প্রকৃতিকে যদি ঈশ্বরের সৃষ্টি ভাবি তাহলে নিশ্চয়ই বিশ্বাস করি, কিন্তু সেই ঈশ্বর তো নিরাকার। তাতে কি এসে গেল? একজন কেউ আছেন যিনি আমার মঙ্গল চান, এটা ভাবতে মনে বেশ তৃপ্তি আছে। সৌমেনবাবু হাসলেন। আপনি আত্মায় বিশ্বাস করেন? করতে ইচ্ছে হয় না। কেন? আত্মা মানুষকে তৃপ্তি দেয় না, তাই। কিন্তু কোনো প্রমাণ পেয়েছেন? না, অভেদানন্দের একটা বই পড়ে মনে হয়েছিল আত্মা আছে। রবীন্দ্রনাথও পরলোকে বিশ্বাস করতেন, কিন্তু মানুষের সভ্যতার যে ক্রমবিবর্তন, তাতে এইসব পারলৌকিক অস্তিত্বের কোনো প্রমাণ নেই। রবীন্দ্রনাথ নিজে সারা জীবন যে বিপুল লেখা লিখে গিয়েছেন, তাতে মানুষের কথাই বলেছেন। ভূতপ্রেত নিয়ে গল্প তো 2-4টে। বিশ্বাস প্রবল হলে তো অনেক বেশি লেখা তার কলম থেকে বের হতো। আচ্ছা চলি। সৌমেনবাবু চলে গেলেন। কথাটা ঠিক, কিন্তু এই সমন নন্দন সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। এ ব্যাপারে তাকে সাহায্য করতে পারে একজন। রূপমায়ের সিনেমার পেছন দিকে চায়ের দোকানে রয়েছে হাতকাটা গদাই। লোকটা একসময় সিনেমার টিকিট ব্ল্যাক করত। অর্জুনের সংস্পর্শে এসে ওর মধ্যে পরিবর্তন এলেও অপরাধ জগতের সঙ্গে সম্পর্কটা একেবারে ছিন্ন হয়ে গেছে বলে মনে হয় না। তবে নিজে আর দুষ্কর্ম করে না সে, এ ব্যাপারে অর্জুন নিশ্চিত। তাকে দেখতে পেয়ে আকারণ হাসলো হাতকাটা গদাই। আরে বাস, আপনি? কেমন চলছে ব্যবসা? মিথ্যে বললে পাপ হবে, তাই মিথ্যে বলবো না। তার মানে ভালোই চলছে। একটা স্পেশাল চা বানাই। স্পেশাল নয়, অর্ডিনারি। বেঞ্চিতে বসলো অর্জুন। ফুটপাতের ওপর বেঞ্চি রাখা আছে। তবে বেশি দিন এভাবে চলবে না। নতুন পুরপিতা ফুটপাত পরিষ্কার রাখতে চান। হাতকাটা গদাইয়ের দোকানে এখন জনপাচেক খদ্দের, সাধারণ শ্রমজীবী মানুষ সব। এখানে ওদের সঙ্গে বসে অর্জুনকে চা খেতে দেখে ওরাই যেন সংকোচে পড়েছে। চায়ে চুমুক দিয়ে অর্জুন জিজ্ঞেস করলো, বন্ধুর খবর কি? ওর কথা আর বলবেন না, ওকে আমি বন্ধু বলে ভাবছি না। কেন, কি অন্যায় করলো? অর্জুন তাকালো। ছেড়ে দিন ওর কথা, আমার ভালো লাগে না। কেন? এই শহরে কি কাজকর্ম কম আছে? তোর কি দরকার রোজ ভোরে শিলিগুড়ি যাওয়ার?
ওখানে গিয়ে মারুতি ভ্যানের হেল্পারের কাজ করে, প্যাসেঞ্জার ডেকে ডেকে গাড়িতে বসায়। ভালোই তো, খেটে খাচ্ছে। কাটা গদাই কথা বলল না। অর্জুন বুঝতে পারল পোড়া গদাই সম্পর্কে কোনো অপ্রিয় কথা কাটা গদাই বলতে চায় না। ভিড় একটু ফাঁকা হলে অর্জুন বলল, তোমার সঙ্গে কথা ছিল। কাটা গদাই সামনে এসে দাঁড়ালো। বলুন। এই শহরে একটি নতুন মানুষ এসেছে। লোকটি লম্বা, আলখাল্লা পরা, মাথায় লাল ফেট্টি বাঁধা, কাঁধে ঝোলা। দেখলে ফকির বা বাউল মনে হবে। এর সম্পর্কে কোনো খবর জানো? কাটা গদাই মাথা নাড়ল। না। খোঁজ নিতে পারো? তা পারবো না কেন? কি করে এই লোকটা? সন্ন্যাসী হয়ে গুরুর সঙ্গে হিমালয়ে ছিল এতদিন। কি নাম জানেন? সমন নন্দন। বাপরে, এরকম নাম জন্মেও শুনিনি। দাদা, লোকটা কি বাঙালি? হ্যাঁ। অর্জুন উঠে দাঁড়ালো। পকেট থেকে টাকা বের করতেই হা হা করে উঠল কাটা গদাই। ছি 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 ছি, আপনার কাছে যা ঋণ তা এই জীবনে শোধ করতে পারবো না। তার উপর আর বোঝা বাড়াবেন না। অর্জুন বলল, তাহলে তো আর কখনো তোমার হাতে চা খাওয়া যাবে না। ব্যবসা আর ব্যক্তিগত সম্পর্ক এক করে ফেলো না। নাও, রাখো। জোর করে টাকা গুঁজে দিল অর্জুন। তারপর বলল, লোকটা সম্পর্কে খবর নাও। নিশ্চয়ই, আমি এখনই লাগিয়ে দিচ্ছি। অর্জুন পা বাড়াতেই কাটা গদাই পিছনে ডাকল, দাদা। অর্জুন ঘুরে দাঁড়ালো। আপনি একবার তার সঙ্গে কথা বলবেন? পোড়া গদাইয়ের সঙ্গে? কেন? মহা পাপী তো, সাধু সন্ন্যাসীদের খবর রাখে। একবার এক সাধুর ঝোলা ঝেড়ে দিয়ে দামি দামি রুদ্রাক্ষ পেয়েছিল। যদি বলেন তো ওকে খবর পাঠাতে পারি। হাত কাটা গদাই বলল। অর্জুন হেসে ফেলে বলল, বেশ তো। রাত 11টা নাগাদ বাইরের দরজায় কেউ ঠুক ঠুক শব্দ করছে বুঝতে পেরে অর্জুন জিজ্ঞেস করল, কে কে ওখানে? আমি আগে, চিনচিনে গলায় উত্তর এলো। অর্জুন দরজা খুলতেই পোড়া গদাইকে দেখতে পেল। তাকে দেখা মাত্র পোড়া গদাই ঝুঁকে পড়ে নমস্কার করল। আপনি এখানে দেখা করতে বলেছেন বলে শুনলাম। এসো, ভেতরে এসো। দরজা থেকে সরে এসে চেয়ারে বসে অর্জুন বলল, বসো। তা হয় না। মানে? আপনার সামনে আমি বসতে পারবো না। ঝামেলা করো না তো, বসো বলছি। অতএব পোড়া গদাই একটা চেয়ারের কোনায় শরীর ঠেকালো। অর্জুন তাকালো। লোকটার পরিবর্তন হয়েছে। পরনে জিন্স, চকরা বকরা টি শার্ট, পায়ে নর্থ স্টার জুতো। কাটা গদাইয়ের সঙ্গে কোথাও এর মিল নেই। তুমি এইমাত্র শিলিগুড়ি থেকে এলে? আগে হ্যাঁ। ওখানে কেমন চলছে কাজকর্ম? আপনার আশীর্বাদে ছেলে মেয়ে বউ ভালো মন্দ খাচ্ছে। বাহ, আজ কেমন হলো? রোজ কি হয়, এক একদিন চার ফেলতেই শেষ হয়ে যায়। আজ যে চার ফেলেছি তাতে মাছ বড়শি গিলেছে। কাল দিনভর লাগবে তাকে ডাঙায় তুলতে। হাসলো পোড়া গদাই। বুঝলাম না। আগে এয়ারভিউ এয়ারপোর্ট। এয়ারভিউ কালিম্পং তো রোজ করি। কদিন থেকে মন বলছিল বড় দাও মারলে কেমন হয়। আজ সকাল থেকে প্যাসেঞ্জার নিচ্ছিলাম না। ড্রাইভার শেষ পর্যন্ত রেগেই গেল আমার ওপর। বিকেলে পেয়ে গেলাম, একজন অগ্রিম দিয়ে গেল। কাল পাংখাবাড়ি হয়ে কার্সিয়াং দিয়ে কালিম্পং যেতে হবে। সেখান থেকে গরুবাথান হয়ে ফেরা। 2000 টাকায় রাজি হয়েছে। এটা তো রুটের যাওয়া নয়। পোড়া গদাই হাসল। তোমার কত থাকবে? আগে 4 আনা টাকায়। 500। বাহ, খুব ভালো। তা এত জায়গা একদিনে ঘুরবে ব্যবসার কাজে নাকি? জানি না, তা আমাকে ডেকেছে। হ্যাঁ, আচ্ছা, তোমার তো সাধু সন্ন্যাসীতে খুব ভক্তি আছে।
কাউকে দেখেছো যে বেশ লম্বা আলখাল্লা পরে, মাথায় লাল ফেট্টি বাঁধে, কাঁধে ঝোলা, দেখলে ফকির বা বাউল বলে মনে হয়? মনে পড়ছে? শোনা মাত্র পোড়া গদাই চোখ বন্ধ করলো। তারপর জিজ্ঞেস করলো, কোন শ্মশানের? শ্মশানের নয় হে, হিমালয় থেকে আসছে, এখন এই শহরে আছে। নাম কি তার? সমন নন্দন। পবন নন্দন, বরুণ নন্দন, ইন্দ্রনন্দন? না, এরকম নাম, হ্যাঁ হ্যাঁ, একবার এরকম নাম শুনেছিলাম। সেবার কালী পুজোর আগে ভূত চতুর্দশীতে একজন সাধু এসেছিলেন হিমালয় থেকে ধূপগুড়ি শ্মশানে। তাঁর নাম ছিল যমনন্দন। পোড়া গদাই বলল, যমনন্দন? অর্জুন সোজা হলো, হ্যাঁ, হিমালয়ে সাধু তো, ওখানে অনেক দামি দামি রুদ্রাক্ষ হয়। বুঝলাম। সেই রুদ্রাক্ষ বিক্রি করে কত টাকা পেয়েছিলে? সঙ্গে সঙ্গে জিভ বের করলো পোড়া গদাই। হ্যাঁ। তারপর বলল, সেসব অনেক আগের কথা। আপনার কাছে কথা দেওয়ার পর আর ওই লাইনে আমি নেই। সেই যমনন্দনের মাথায় কি লাল ফেট্টি বাঁধা ছিল? চোখ বন্ধ করে ভাবল পোড়া গদাই। তারপর বলল, আলখাল্লা পরা ছিল, তবে ফেট্টি বাঁধা ছিল কিনা মনে নেই আমার। সমনন্দন আর যমনন্দনের অর্থ এক। এই সমনন্দন ওই যমনন্দন নাও হতে পারে। তবু অর্জুন জিজ্ঞেস করলো, এই সমনন্দনকে দেখলে তুমি মনে করতে পারবে? নিশ্চয়ই। পোড়া গদাই একবার যাকে দেখেছে তাকে কখনো বলেনি। তাহলে কাল সকাল 9টায় চলে এসো। সকাল 9টা? কি করে হবে দাদা? আমি তো ভোর 5টায় বেরিয়ে যাব। শিলিগুড়ি থেকে 6:30টায় গাড়ি ছাড়তে হবে। ও, তাই তো। তুমি ফিরবে কাল রাত্রে? কাল শিলিগুড়িতে ফিরতেই রাত হয়ে যাবে। ধরে নিন পরশু। বড্ড দেরি হবে। অর্জুন ঘড়ি দেখল। তুমি এখন বাড়ি যাবে? হ্যাঁ, একটু পরেই 12টা বেজে যাবে। ঠিক আছে, একটা চান্স নি, দাঁড়াও। অর্জুন উঠল। ঘরের কোণে গিয়ে গাইড দেখে নম্বর বের করে ডায়াল করল। চৌধুরী মশাই নিশ্চয়ই এখন ঘুমোচ্ছেন। অসুস্থ মানুষ, যদি টেলিফোনের শব্দে ঘুম ভেঙে যায় তাহলে মুশকিল হবে। 4বার রিং হতেই বনমালীর গলা শুনতে পেল অর্জুন। যাক, এটাই চাইছিল সে। বনমালী, আমি অর্জুন বলছি। অর্জুন? মানে মানে আজকে অঞ্জনাদির সঙ্গে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ। মেশামশাই কি জেগে আছেন? না না, তিনি 9টার সময় ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছেন। সমন নন্দন? আর বলবেন না, বড়বাবুর কি মাথা খারাপ হয়ে গেল। লোকটাকে ছাদে তুলেছেন, সেই সন্ধ্যে থেকে কি সব অং বং করে যাচ্ছে। তার মানে সুস্থ হয়ে গেছে? ওসব ভান বাবু, কিচ্ছু হয়নি তখন। শোনো বনমালী, আমি একজনকে নিয়ে তোমাদের বাড়িতে যাচ্ছি। যাকে নিয়ে যাচ্ছি সেই সমনন্দনকে চিনলেও চিনতে পারে। তুমি আমার বাইকের আওয়াজ পেলেই বাইরের দরজা খুলে দেবে। দেখবে মেসোমশাইয়ের যেন ঘুম না ভাঙে। আপনার কি লোকটাকে সন্দেহ হচ্ছে? বনমালী খুব খুশি। ঠিক আছে, আপনারা আসুন। আধ ঘন্টার মধ্যে পোড়া গদাইকে তার বাড়িতে পৌঁছে দেবে কথা দিয়ে অর্জুন তার লাল মোটর বাইকের পেছনে ওকে বসিয়ে নির্জন রাতের রাস্তা দিয়ে চলে এলো চৌধুরী মশাইয়ের বাড়ির সামনে। পুরো বাড়িটা অন্ধকার। বাইক গেটের ভেতরে ঢুকিয়ে পোড়া গদাইকে সঙ্গে নিয়ে বারান্দায় উঠতেই দরজা খুলে গেল। বনমালী বলল, আসুন। অর্জুন পোড়া গদাইকে চাপা গলায় বলল, চুপচাপ আমার পেছন পেছন এসো, লোকটা আছে ছাদের ঘরে। বনমালী ইতস্তত করল। বাবু জানলে আমার চাকরি চলে যাবে। উনি জানবেন না। তাছাড়া আমরা ওর ভালো চাই বলেই তো এসেছি। যাকে নিয়ে এসেছি সে সাধু সন্ন্যাসীদের সঙ্গে ওঠা বসা করত। সমন নন্দনকে দেখে যদি চিনতে পারে তাহলে তোমার বাবুর উপকার হবে। তোমার বাবুর কাছে অনুমতি চাইলে উনি রাজি হতেন না বলেই এভাবে আসতে হলো। অর্জুনের যুক্তি খুশি করলো বনমালীকে। দরজা বন্ধ করে সে টর্চ জ্বালালো। বোঝা যাচ্ছে আলো জ্বালবার ঝুঁকি সে নিতে চাইছে না। ক্রমশ 3 তলায় উঠে এলো ওরা। এবার ছাদে যাওয়া সিঁড়ি সামনে।
ছাদের দরজা বন্ধ। বনমালী সিঁড়ি ভেঙে উপরে উঠে দরজাটা খুলে ছাদে উঁকি মারল। তারপর ফিসফিস করে বলল, ছাদে নেই, মনে হয় ঘরে আছে। ওরা ছাদে পা রাখল। সামনেই চিলেকোঠা। তার জানালা দিয়ে আলো বেরিয়ে পড়েছে ছাদে। অর্জুন জানালার গায়ে এসে দাঁড়াতেই সমন নন্দনকে দেখতে পেল। চোখ বন্ধ করে পদ্মাসনে বসে আছে সোজা হয়ে। মুখ দেখা যাচ্ছে না, কারণ তার পিঠ জানালার দিকে ফেরানো। অর্জুন ইশারায় পোড়া গদাইকে ডাকল কাছে যেতে। পোড়া গদাই উঁকি মেরে অনেকক্ষণ দেখল, তারপর নীরবে মাথা নাড়ল। অর্থাৎ সে ঠিক বুঝতে পারছে না। বনমালীকে অপেক্ষা করতে বলে অর্জুন ছটন চলে গেল চিলে কোঠার দরজায়। দরজা ভেজানো। মৃদু শব্দ করল সে। দ্বিতীয়বারে গলা ভেসে এলো, খোলাই আছে। দরজা খুলে ভেতরে ঢুকলো অর্জুন। পেছনে পোড়া গদাই। নমস্কার করে অর্জুন বলল, নমস্কার। যদিও রাত হয়েছে, বিশ্রামের সময়, তবুও ভাবলাম আপনার সঙ্গে একটু কথা বলে আসি। ভালোই তো, বসুন বাবা মশাইরা। এখানে চেয়ার নেই, শতরঞ্চির ওপরেই বসতে হবে। হেসে বলল সমনন্দন। তার মুখে একটুও বিস্ময় নেই, যেন এত রাত্রে ওদের আসা অস্বাভাবিক ব্যাপার নয়। অর্জুন বসল। পাশে বসতে দ্বিধা হলো পোড়া গদাইয়ের। সে বসল একটু পিছিয়ে। সমনন্দন হেসে বলল, প্রশ্ন করুন। একটা কথাই জানতে চাই, আপনি তো মৃত মানুষের আত্মার সঙ্গে কথা বলে দিতে পারেন। তাকে থামিয়ে সমনন্দন মাথা নেড়ে বলল, আমি পারি না, সবই গুরুর কৃপায়। হ্যাঁ, তার কৃপা আপনি পেয়েছেন, আপনি ধন্য। আচ্ছা, মৃত্যুর পরে ওনারা কি পৃথিবীতে যেমন ছিলেন তার থেকে ভালো আছেন? অর্জুন জিজ্ঞেস করল। যার পৃথিবীর ওপর বেশি টান, সে কি করে ভালো থাকে? বাড়ি ছেড়ে দূর প্রবাসে কাজে গিয়ে কেউ কেউ মানিয়ে নেয়, কেউ বা কাতর হয়ে পড়ে। এও তেমনই। সমনন্দন বলল, বাহ, খুব সুন্দর বললেন। রবীন্দ্রনাথ তার গানে বলেছেন, এ পরবাসে রবে কে। তার মানে পৃথিবীতে থাকাটা হলো প্রবাসে থাকা। আসল বাস ওই লোকে। আপনিও তাই মনে করেন? ঠিক ঠিক। তাই তো আমার গুরুদেব দুই জগতের মধ্যে যোগসূত্র তৈরি করে দিতে চান। জন্মিলেই মরিতে হবে, এটাই তো শেষ কথা। তাহলে তো আপনি মানুষের আরো উপকার করতে পারেন, অর্জুন বলল। যথা? এই পৃথিবীতে অনেক অপরাধ সংঘটিত হয়, অনেক মানুষ আততায়ীর হাতে খুন হন, কিন্তু পুলিশ কোনো ক্লু না পাওয়ায় অপরাধীকে ধরতে পারে না। আপনি সেই খুন হয়ে যাওয়া মানুষের আত্মাকে এনে জিজ্ঞেস করতে পারেন কে তাকে খুন করলো। উত্তরটা পুলিশকে জানিয়ে দিলেই অপরাধী ধরা পড়বে। আর এই ঘটনার প্রচার হয়ে গেলে কেউ আর ধরা পড়ে যাওয়ার ভয়ে কাউকে খুন করবে না। মানুষের খুব উপকার হবে, তাই না? অর্জুন বলল। ঠিক কথা, কিন্তু সেটা সম্ভব নয়। অপঘাতে মারা যাওয়া মানুষের আত্মাদের পৃথিবীতে ডেকে আনা খুব দুরূহ ব্যাপার। তাদের খুঁজেই পাওয়া যায় না। আমার গুরুদেব অনেক চেষ্টা করেও হিটলারের আত্মার সন্ধান পাননি। সমনন্দন মাথা নাড়ল। নেতাজি সুভাষচন্দ্র বসু? তিনি মহামানব ছিলেন। মহামানবদের বিরক্ত করা নিষিদ্ধ। সমনন্দনের খেয়াল হলো, ইনি কে? পোড়াগদাই নড়ে চড়ে বসল। অর্জুন বলল, এর নাম গদাই। এখন পরিশ্রম করে রোজগার করছে। এক সময় এর দুর্মতি হয়েছিল, তার জন্যে অল্প স্বল্প জেলও খেটেছে। সেটা এখন অতীত। তবে গদাই অনেক সাধুসঙ্গ করেছে। সাধুসঙ্গ? সমনন্দন তাকালো। হ্যাঁ, তবে সে সময় মনে পাপ ছিল। এক সাধুর ঝোলা চুরি করেছিল। ছি, তাই তো জ্বলে পুড়ে মরছে, মনে শান্তি নেই। সেই চুরির জন্যে ধরা পড়েনি তো। কি ছিল ঝোলাতে? সমনন্দন জিজ্ঞেস করল। আগে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ? সমনন্দন অবাক। হ্যাঁ বাবা, শিলিগুড়ির রামলগনজি আমাকে ঠকিয়ে নিয়েছে। মাত্র 5 টাকা করে দাম দিয়েছে। 20টা রুদ্রাক্ষ ছিল। পরে শুনেছি বিদেশে নাকি ওর এক একটার দাম 1000 টাকা। সেই সাধু অত রুদ্রাক্ষ নিয়ে এসেছিলেন কেন? জানি না বাবা, চুরি করে আমি ওখান থেকে হাওয়া হয়ে গিয়েছিলাম, গদাই বলল। সেই সাধুর মূল আশ্রম কোথায়? এবার অর্জুন জবাব দিল,
বলেছিলেন তো হিমালয়। হা, হিমালয় তো এতটুকু জায়গা নয়। যদ্দূর মনে পড়ছে গদাই তখন বলেছিল সাধু নাকি মানস সরোবর থেকে এসেছেন। মানস সরোবর? সে কি? সেখানকার সব সাধুকে আমি চিনি। বয়স কত? সাধু বাবাদের বয়স তো দেখে বোঝা যায় না, তবে আপনার চেয়ে বড়। হঠাৎ গদাই বলল, আপনার সঙ্গে তার চেহারার খুব মিল আছে বাবা। হেসে ফেলল সমনন্দন। আমার সঙ্গে? তোমাদের এই শহরে আমি প্রথমবার এলাম। সমনন্দন জিজ্ঞেস করল, তা সাধুকে কি নামটা জিজ্ঞেস করা হয়েছিল? হ্যাঁ বাবা, তিনি নাম বলেছিলেন যমনন্দন। সর্বনাশ, তুমি যমনন্দনের রুদ্রাক্ষ চুরি করেছো? উত্তেজিত হলো সমনন্দন। ভাগ্যে খুব অন্যায় হয়ে গেছে। পোড়া গদাই হাত জোর করল। আপনি যমনন্দনকে চিনতেন? অর্জুন জিজ্ঞেস করল। সমনন্দনের শরীর তখন উত্তেজনায় থরথর করছে। সেই অবস্থায় বলল, বিলক্ষণ। একসময় সে আমার গুরু ভ্রাতা ছিল। অত্যন্ত বুদ্ধিমান, মেধাবী, কিন্তু প্রকৃত সাধকের গুণাবলী তার মধ্যে ছিল না। আত্মার সঙ্গে যোগাযোগ করে তাদের বশীভূত করে সে ক্ষমতা অর্জনের পথ ধরেছিল। গুরুদেব তাকে বারংবার সতর্ক করেছিলেন। শেষ পর্যন্ত তিনি তাকে আশ্রম থেকে বিতাড়িত করতে বাধ্য হন। কিন্তু চলে আসার আগে সে আশ্রমে সযত্নে রক্ষিত রুদ্রাক্ষগুলো আত্মসাৎ করে নিয়ে এলো। অনেক সন্ধান করেও কোনো হদিশ পাওয়া যায়নি। অর্জুন গদাইকে বলল, এবার শান্ত হও। তুমি চোরের ওপর বাটপারি করেছ। বাটপারদের বেশি পাপ লাগে না। তাহলে সে এখানে এসেছিল? সে কি আত্মার সঙ্গে এখানকার কাউকে যোগাযোগ করে দিয়েছিল? সমনন্দন জিজ্ঞাসা করল। পোড়া গদাই বলল, এ কথা তিনি বলেছিলেন, কিন্তু করে দেখাননি। শোনো বাবা, যে করেই হোক ওই রুদ্রাক্ষগুলো আমার চাই, কারণ ওগুলো সাধারণ রুদ্রাক্ষ নয়। প্রতিটি রুদ্রাক্ষ অতীব তেজ সম্পন্ন, অসতের হাতে থাকা উচিত নয়। অর্জুন বলল, নিশ্চয়ই চেষ্টা করব। তবে আপনি যা বললেন তাতে মনে হচ্ছে যমনন্দনের জিনিস শিলিগুড়ির রামলাগঞ্জির কাছে গিয়ে ভালোই হয়েছে। তিনি তো জানেন না ওগুলো দিয়ে কিভাবে মানুষের ক্ষতি করতে হয়। সমনন্দন ততক্ষণে চোখ বন্ধ করে বিড়বিড় শুরু করেছে। যমনন্দন এসেছিল, তার মানে সে এই অঞ্চলে আছে। আছে যখন তাকে এই বাড়িতে আসতেই হবে। এখানে আসাই তার উদ্দেশ্য। আপনি কিছু বলছেন? অর্জুন জিজ্ঞেস করল। যমনন্দনকে কবে এখানে শেষ দেখা গিয়েছে? সমনন্দন জিজ্ঞেস করল। বেশ কয়েক বছর হয়ে গেল, অর্জুন বলল। পোড়া গদাই দিকে তাকালো সমনন্দন। এই যে তুমি যেটুকু পাপ করেছো সেটুকু স্খলন করার সুযোগ পাচ্ছ। এদিকে এসো, উঠে এসো। পোড়া গদাই উঠে নির্দিষ্ট জায়গায় গিয়ে বসল। ঝোলা থেকে কাগজ পেন্সিল বের করে ওর সামনে রাখলো সমনন্দন। পোড়া গদাই আটকে উঠল। হে কি, আমি লেখাপড়া জানি না। তোমাকে কিছু করতে হবে না, পেন্সিলটা কাগজের ওপর ধরো। পোড়া গদাই আদেশ মান্য করতে সেই থার্মোকলের বাক্সটা বের করে সুইচ অন করলো সমনন্দন। সঙ্গে সঙ্গে বিপ বিপ আওয়াজ শুরু হলো। নব ঘুরিয়ে শব্দটাকে ঠিক জায়গায় নিয়ে এসে চোখ বন্ধ করলো সমনন্দন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। হঠাৎ সমনন্দন বলতে লাগলো, প্রভু, আমি ক্ষমা প্রার্থী। উপায় না থাকায় আপনাকে বিরক্ত করলাম। যমনন্দন এই শহরে এসেছিল। তার ঝোলা থেকে অবশ্য রুদ্রাক্ষগুলো চুরি হয়ে গেছে, কিন্তু সে কোথায় আছে জানা দরকার, নইলে যে মহা ক্ষতি করবে। পোড়া গদাই এবার ফসফস করে লিখতে লাগলো। লেখা শেষ হতে না হতেই তার হাত থেকে পেন্সিল পড়ে গেল। মাথাটা ঝুঁকে পড়ল বুকের ওপর। প্রায় ছোঁ মেরে তুলে নিয়ে কাগজটার ওপর চোখ রাখলো সমনন্দন। তারপর 2 হাত জোর করে কপালে ঠেকালো। গুরুদেব দয়া করো দীন জনে। পেয়েছেন? অর্জুন জিজ্ঞেস করলো। এগিয়ে দিল কাগজটা সমনন্দন। অর্জুন দেখলো তাতে স্পষ্ট লেখা আছে, বিদেশিনী নদী যেথা স্বদেশীতে মেশে, সেথা সে ঘুরে মরে ছদ্মবেশে। অর্জুন জিজ্ঞেস করলো, এর মানে কি? বুঝলাম না, ভাবতে হবে, খুব ভাবতে হবে। অর্জুন পোড়া গদাইয়ের দিকে তাকিয়ে বলল, এই যে অসুস্থ হয়ে পড়ল? না না, প্রথম ধকল।
এখনই সামলে উঠবে। আচ্ছা, এদিকে বিদেশি নদী কিছু আছে? এখানকার সব নদী হয় ভুটান নয় নেপাল থেকে এসেছে, সেক্ষেত্রে সবই বিদেশি নদী। আচ্ছা, আপনি বিশ্বাস করেন এই লেখা গদাই নিজে লেখেনি? ও তো সুস্থ হয়ে উঠেছে, ওকে জিজ্ঞেস করুন এরকম পদ্য আর লিখতে পারবে কিনা। অর্জুন বিশ্বাস করতে পারছিল না, সম্মোহন করে কোনো মানুষকে কিছুক্ষণ পরিচালনা করা যায়, কিন্তু তাকে দিয়ে কি লেখানো যায়? স্বীকার করলে বিজ্ঞানের উল্টো পথে হাঁটতে হয়। গদাই মুখ তুলে তাকালো, তারপর বলল, মাথাটা ঝিমঝিম করছে। ঠিক হয়ে যাবে বাবা, তুমি এখন ওই রাম লবণজির সন্ধান এনে দাও। উঠে দাঁড়ালো অর্জুন। আপনি এখান থেকে কবে যাবেন? কেন জিজ্ঞেস করছি, যমনন্দনের সন্ধান করবেন তো? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। নিজের কাজকর্ম ফেলে আমাকে সাহায্য করা কি ঠিক হবে? এটাই আমার কাজ, সত্য সন্ধান করা। অর্জুন হাসল। তখন অনেক রাত। গদাইকে তার বাড়ির সামনে পৌঁছে দিয়ে অর্জুন বলল, চললাম হে বাবু। পোড়া গদাই ডাকলো। অর্জুন মোটর বাইকে বসেই তাকালো। আমি একটা সত্যি কথা বলিনি, হাত জোর করলো গদাই। আমাকে? অর্জুন অবাক। না না, তেনাকে। সাধু সন্ন্যাসীদের সহজে বিশ্বাস করতে মন চায় না। কথাটা কি? ওই যমনন্দনজির খবর আমি রাখি। আচ্ছা, যার জিনিস চুরি করেছি সে কোথায় থাকছে তা জানা চোরদের ডিউটির মধ্যে পড়ে। কোনোদিন যেন ওর সামনে না পড়ি, তাই খবর রাখি। কোথায় আছেন তিনি? বাজারহাট ছাড়িয়ে ডায়না নদীর ধারে একটা শ্মশানে। শ্মশানটার নাম কি? বাঘের হাট। দারুণ নাম তো। আচ্ছা, এলাম। রাত্রে ভালো ঘুম হয়নি, সকালে বিছানা ছাড়তে দেরি হয়ে গেল। মা জিজ্ঞেস করলেন, তোর কি শরীর খারাপ? না, ভোরের আগে ঘুম এলো তাই। কি যে এত রাত পর্যন্ত কাজ থাকে তোর? মা অখুশি। আচ্ছা মা, তুমি ভূত পেতে বিশ্বাস করো? মা হাসলেন। যদি আমি হিন্দু হই এবং কেউ মারা গেলে শ্রাদ্ধ করি, তাহলে বলতে বাধ্য আমি ভূতে বিশ্বাস করি। কিরকম? তোর বাবা শ্রাদ্ধের সময় যে মন্ত্র পড়তে হয়েছিল তাতে বলতে হয়েছে, তুমি এখন প্রেত, এই পিণ্ড গ্রহণ করে এই জায়গা ছেড়ে চলে যাও। মৃত্যুর পরে আত্মাকে স্বীকার করা মানেই তো ভূত পেতে বিশ্বাস করা। কিন্তু বিজ্ঞানীরা তো তোমার কথা শুনলে হাসবে। আগে তারা এইসব শ্রাদ্ধ অনুষ্ঠান বন্ধ করুক, তারপর না হয় হাসুক। তুমি চোখে দেখেছ? না, আত্মার শরীর নেই, দেখবো কি করে? মা, এখানে একজন সাধু এসেছেন যিনি মৃত মানুষের সঙ্গে কথা বলাতে পারেন। সেখানে তুই গিয়েছিলি নাকি? দেখতে গিয়েছিলাম। খবরদার বলছি, আর যাবি না। এইসব তন্ত্রমন্ত্র মানুষের উপকার করে বলে শুনিনি। কি দরকার তোর তান্ত্রিকদের আশেপাশে ঘুরঘুর করার? মা সরে গিয়েছিলেন বিরক্ত মুখে, কিন্তু একটু বাদেই দীপক তার গলা পাওয়া গেল। অর্জুন, আসো নাকি হে? দরজা খুলল অর্জুন। আসুন দীপকদা। চেয়ারে বসে দীপকদা জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি হে? অর্জুন মাথা নাড়ল। এখনো বুঝতে পারছি না। এইসব গাল গল্প 2002 সালে কেউ বিশ্বাস করে? করছে তো, মেসমশাই করছেন। ওর মস্তিষ্ক ঠিক আছে তো? অর্জুন হেসে ফেলল। তবে 2002 সালের সঙ্গে মানিয়ে এই সাধু একটি যন্ত্রের সাহায্যে স্যাটেলাইটের মাধ্যমে আত্মাদের সঙ্গে যোগাযোগ করেন। যত বুজরুকি! স্যাটেলাইট কখনো আত্মাকে ধরতে পারে? এটা নিয়ে বোধহয় এখনো গবেষণা হয়নি। আমার মনে হচ্ছে লোকটা একটা বিশেষ ধান্দা নিয়ে এসেছে। দীপকদা মাথা নাড়লেন। তুমি ভেবে দেখো, বেছে বেছে নাম নিয়েছে সমন নন্দন। শুনলেই কিরকম লাগে?
ওর এক ভাই ওই অঞ্চলে আছে, তার নাম যমনন্দন। ভাই? হ্যাঁ, গুরু ভাই, তবে ওর শত্রু। শোনো, আমি তোমার কাছে এলাম কারণ আমার মনে হচ্ছে পুলিশকে জানানো দরকার। জানলে পুলিশকে কিছু করতে পারবে? হোয়াই নট? ভণ্ডামি করে মানুষ ঠকানোর অভিযোগে গ্রেপ্তার করবে ওকে। এই অভিযোগটা কে করবে? আমি। তুমি সঙ্গে থেকো। কিন্তু সমনন্দন তো আপনাকে ঠকাইনি। চিটিং কেস হবে কি করে? হ্যাঁ, মেসমশাই যদি এই অভিযোগ আনেন তাহলে আলাদা কথা। উনি তো হিপনোটাইজড হয়ে আছেন। ঠিক কিনা জানি না, তবে আরেকটু দেখা যেতে পারে। অর্জুন, তোমাকে কেসটা দিচ্ছি। তোমার সম্মান দক্ষিণে তুমি পাবে। অঞ্জনার বাবাকে রাহু মুক্ত করো, ওই 420 লোকটাকে বিদায় করো। ওইখানেই তো মুশকিল হয়ে যাচ্ছে দীপকদা। মানে লোকটাকে এখনো 420 বলে প্রমাণ করতে পারছি না। আচ্ছা, আপনি পোড়া গদাইকে চেনেন? আগে রূপমায়াতে টিকিট ব্ল্যাক করতো। দীপক মাথা নেড়ে না বলল। যাকে, সে এখন ভদ্র হওয়ার চেষ্টা করছে। ক্লাস 2 অবধি বিদ্যে, জীবনে 10টা লাইন লিখেছে কিনা সন্দেহ। সেই পোড়া গদাই আমার সামনে বসে ফসফস করে লিখল, বিদেশিনী নদী যেটা স্বদেশীতে মেশে, সেথা সে ঘুরে মরে ছদ্মবেশে। এরকম ঠিকঠাক কবিতার মতো লাইন কি করে লিখলো পোড়া গদাই? এই কথা, মালদায় যাও, বীরভূমে যাও, যারা লোকসঙ্গীত গান তারা নিরক্ষর হয়েও অনবদ্য লাইন মুখে মুখে রচনা করে থাকেন। এতে অবাক হওয়ার কিছু নেই। দীপকদা হেসে বললেন। অর্জুন জিজ্ঞেস করল, বেশ, মুখে মুখে গান বানানো এক কথা, আর ঠিকঠাক বানান লেখা সেটা কি করে শিক্ষা ছাড়া সম্ভব? বিদেশিনী, স্বদেশী, ছদ্মবেশ সব শব্দ ক্লাস 8-এর ছেলেকে লিখতে দিলে সবই পারবে লিখতে? তুমি কি বলতে চাইছো? যখনই বুঝতে পারছি এটা পোড়া গদাইয়ের বিদ্যে সম্ভব নয়, তখনই ধন্দে পড়ছি। আর একটা জিনিস, আগেকার বাঙালিরা যখন বাংলায় শব্দ লিখতেন তখন অন্যরকম ছাঁচে লেখা হতো। মনে হয় রবীন্দ্রনাথের হাতের লেখা থেকেই এখনকার বাঙালির হস্তাক্ষর তৈরি হয়েছে। এসব পোড়া গদাইয়ের জানা নেই। তবু তার ওই 2 লাইন লেখাটা দেখলে মনে হবে আমার ঠাকুরদার আমলের কেউ লিখেছেন। আমি এ ব্যাপারে নিশ্চিন্ত। ওই লেখা পোড়া গদাই জ্ঞান তো কখনোই লিখতে পারবে না, আর সে আমার চোখের সামনে বসে লিখেছে, অর্জুন বলল। দীপকদা কিছুক্ষণ অর্জুনের মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? না, আমি যা দেখেছি তাই বলছি। তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি তুমি কিছুই দেখোনি। ওই লোকটা সম্মোহন বিদ্যা জানে, তোমাকে সম্মোহিত করে রেখেছিল সে, তাই ও যা চেয়েছে তাই তুমি দেখেছ। পিসি সরকার সিনিয়রও এটা পারতেন। শুনেছি ওর ইচ্ছে মতো দর্শক তাদের ঘড়িতে সময় দেখত। তোমার ক্ষেত্রেও এটা হয়েছে। দীপকদা উঠে দাঁড়ালেন। তুমি কি অঞ্জনার বাবার কাছে আর যাবে? নিশ্চয়ই। তুমি নিজেকে সত্য সন্ধানী বলো, বিজ্ঞান শেষ সত্যি বলে। আশা করি তুমি ধর্মচ্যুত হবে না। আমরা সবাই চাইছি লোকটাকে ওই বাড়ি থেকে বিদায় করতে। প্লিজ হেল্প আস। দীপকদা চলে গেলেন। আশ্চর্য ধন্দ। অর্জুন নিশ্চিত যে সে সম্মোহিত ছিল না। আমাদের চারপাশে এমন অনেক ঘটনা আছে যা নিয়ে বিজ্ঞানীরা কথা বলেন না। মুখে মুখে চলে আসা এমন অনেক অলৌকিক ঘটনা যা মানুষ বিশ্বাস করে, বিজ্ঞানীরা তার অসলত্ব প্রমাণ করতে এগিয়ে আসেন না। এই যেমন জলপেশের মন্দির। অনেকের বিশ্বাস ওখানকার শিব খুব জাগ্রত। বিশাল মেলা হয়। এলাকার সবাই জানে রাজা শেষ রাতে স্বপ্ন দেখেছিলেন, শিব বলেছেন তাকে মাটির তলা থেকে উদ্ধার করতে। কোন জায়গায় মাটির নিচে তিনি আছেন তারও আভাস দিয়ে দিলেন। রাজা লোক লস্কর নিয়ে ছুটে এলেন। খুঁড়তে খুঁড়তে শেষ পর্যন্ত অখণ্ড শিবলিঙ্গের সন্ধান পাওয়া গেল, যার অবস্থান মাটির অনেক নিচে, যার শেষ পাওয়া গেল না। রাজা সেই অবস্থা বজায় রেখে মাটির নিচ থেকে মন্দির তুললেন। এখন এই ঘটনাকে যারা অবিশ্বাস করেন তারা করতেই পারেন, কিন্তু শিব ভক্তরা করেন না। রাজপরিবারের যে ইতিহাস লেখা হয়েছে দিনের পর দিন, তাতেও ওই স্বপ্নাদেশের কথা বলা হয়েছে। গোলমালটা এখানেই। 11টা নাগাদ অর্জুন চৌধুরী বাড়িতে পৌঁছে গেল। বনমালী দরজা খুলল।
তার মুখে হাসি। এসে গেছেন? তোমাকে বেশ খুশি খুশি দেখাচ্ছে। অর্জুন বলল, সকাল থেকে সাধু বাবা চোখ বন্ধ করে শুয়ে আছে। কেন, অসুস্থ নাকি? ঠোঁট বেঁকালো বনমালী। কি জানি। চৌধুরী মশাই বসেছিলেন দোতলার বসার ঘরে। অর্জুনকে দেখে বললেন, এসো। বেশ চিন্তায় পড়ে গেছি হে। সাধুজি সকাল থেকেই শুয়ে আছেন। শরীর নিশ্চয়ই ভালো নয়, কিন্তু ডাক্তার ডাকতে পারছি না। ডাক্তারদের ওষুধ ওরা খান কিনা তা তো জানা নেই। আমি একবার দেখব? দেখো, তবে ওকে বিরক্ত করো না। আমার বড় মেয়ে জামাই তো ওকে তাড়াবার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছে যে তাদের নিষেধ করেছি উনি থাকা পর্যন্ত এ ব্যাপারে কথা না বলতে। অর্জুন নিরীহ ভঙ্গিতে মাথা নেড়ে ছাদের দিকে এগোলো। দরজা ভেজানো ছিল, বন্ধ নয়। শব্দ করলো অর্জুন। সাড়া এলো না। শেষ পর্যন্ত সামান্য ঠেলতেই ওটা খুলে গেল। চিত হয়ে শুয়ে আছে সমনন্দন, চোখ খোলা, পরনের পোশাক একই। অর্জুন ডাকলো, শুনছেন? সমনন্দন চোখ ফেরালো, দেখলো, একটু হাসার চেষ্টা করলো। আপনার কি হয়েছে? ভাবছি। একটুও নড়ল না সমনন্দন। ভাবছেন? আমি কি মূর্খ। লাইন দুটোর অর্থ সেই মাঝরাত থেকে ভেবে যাচ্ছি, কিন্তু কিছুতেই মাথায় আসছে না। বিদেশিনী নদী যেথা স্বদেশীতে মেশে, সেথা সে ঘুরে মরে ছদ্মবেশে। মানে কি? এই ভাবনাটা আপনি আমার উপর ছেড়ে দিন। আপনি কথাটা রহস্য ভেদ করতে পারবেন? মনে হয় পারবো। অর্জুন মাথা নাড়ল। কিন্তু আপনি এভাবে শুয়ে আছেন দেখে চৌধুরী মশাই খুব দুশ্চিন্তা করছেন। এমনিতেই ওর শরীর খারাপ, চিন্তা করা ঠিক নয়। উঠে বসলো সমনন্দন। তাহলে আপনি বলছেন ধাঁধাটা সমাধান করতে পারবেন? দেখুন, এই অঞ্চলে সব নদী বিদেশ থেকে এসেছে, হয় ভুটান নয় নেপাল। সেই অর্থে এখানে জন্ম নিয়েছে এমন কোনো নদী নেই। তাহলে? সমনন্দন হতাশ হলো। এখন দেখতে হবে উনি কি কারণে বিদেশি এবং স্বদেশি শব্দ দুটো ব্যবহার করেছেন। আমি কিছু বুঝতে পারছি না বাবা। সমনন্দনকে অসহায় দেখাচ্ছিল। বিদেশিনী নদী, বিদেশিনী নামের নদীর কথা যদি বলে থাকেন, বলা মাত্রই মাথার ভেতরে পোড়া গদয়ের কথাগুলো কিলবিল করে উঠল। বিদেশিনী নদী, ডায়না তো বিদেশিনী নাম। ডায়না নদী ভুটান থেকে নেমে এসে জলঢাকা বা তিস্তায় গিয়ে মিশেছে। জলঢাকা বা তিস্তা তো স্বদেশী নামের নদী। আর কি নদী আছে এই অঞ্চলে? করলা, ইলিশ, ঘিস, তোরসা, ডুডুয়া, আংরা ভাষা। ইলিশ ঘিস কি বিদেশি নামের নদী? সন্দেহ থাকছে। বেনুদার কাছে গেলে জানা যেত। কবি বেনু দত্ত রায় জলপাইগুড়ির মন্দির এবং নদী নিয়ে অনেক পড়াশোনা করেছেন। আর তখনই তার বাঘেরহাট শ্মশানের কথা মনে পড়ল। পোড়াগদাইয়ের কথা যদি সত্যি হয়, তাহলে জমনন্দন বাঘেরহাট শ্মশানে রয়েছে। আর ওই শ্মশান ঠিক ডায়না নদীর পাশে। কিন্তু বাঘেরহাট শ্মশানের কাছে কি ডায়না, তিস্তা বা জলঢাকা এসে মিশেছে? না মিশলে তো ধাঁধাটা সহজ হচ্ছে না। আর ধাঁধাটা যদি সত্যি একটা তথ্য পরিবেশন করে, তাহলে প্ল্যানচেটে বিশ্বাস করতেই হয়। অর্জুন এই ব্যাপারটা নিয়ে এখনই মাথা ঘামাতে চাইছিল না। এই সময় বনমালী এসে দাঁড়ালো দরজায়। কর্তা জানতে চাইছেন উনি কেমন আছেন। ভালো আছেন, তুমি ওকে বলো কয়েক মিনিটের মধ্যে নিচে নামবেন, অর্জুন বলল। বনমালী চলে গেলে অর্জুন বলল, আমার মনে হয় আমি সমাধান করতে পেরেছি। এর মধ্যেই পেরে গেলেন? আমি এত সময় চেষ্টা করলাম, কিন্তু পারিনি। হঠাৎই পেরে গেলাম। বিদেশিনী নদীর নাম ডায়না। ডায়না কোথায়? বেশি দূরে নয়, গাড়িতে এখান থেকে ঘন্টা 2 হবে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো সমনন্দন। আমি এখনই সেখানে যাব। ব্যস্ত হবেন না, ডায়না একরত্তি নদী নয়। ঠিক কোনখানে গেলে আপনি ওই যমনন্দনকে খুঁজে পাবেন তা আপনার জানা নেই। কেন? ডায়না যেখানে গিয়ে আরেকটি স্বদেশী নদীতে মিশেছে
নিশ্চয়ই সেই সঙ্গম স্থল খুঁজে পাওয়া যাবে। সমরনন্দন বলল, আপনি আমার উপর ভরসা রাখুন। মানে? আমি আপনার সঙ্গে যাব। যাবেন? বাহ, খুব ভালো হয়। তাহলে আর বৃথা দেরি করে লাভ কি? আমার একটু খবরাখবর নেওয়া দরকার। আচ্ছা, আপনি তো আত্মার সঙ্গে কথা বলিয়ে দিতে পারেন। কোনো আত্মাকে ডেকে এনে তাকে জিজ্ঞেস করে ঠিক জায়গাটার খোঁজ নিলে কেমন হয়? অর্জুন জিজ্ঞেস করল। বলতে হলে গুরুদেবী সরাসরি বলতেন, অন্যরা কি কেউ বলবে? চেষ্টা করে দেখুন না। সমরনন্দন ধন্দে পড়েছে বলে মনে হলো। তারপর ঘাড় নেড়ে না বলল। কেন? ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য কোনো প্রশ্ন করা চলবে না, গুরুদেবের আদেশ। ঠিক আছে, আমি তো করতে পারি। আপনি? হ্যাঁ, চলুন নিচে যাই। চৌধুরী মশাই বোধহয় বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। সমরনন্দন সুস্থ আছে জেনে চৌধুরী মশাই খুব খুশি হলেন। তিনি তখনই তার মনের অভিলাষ ব্যক্ত করলেন। এক মৃত বন্ধুর সঙ্গে কথা বলতে চান তিনি। দীর্ঘকাল ধরে একটা দায় বহন করে চলেছেন, তার থেকে মুক্তি চান। সমরনন্দন রাজি হচ্ছিল না। অনেক অনুরোধের পরেও বলল, দেখুন, আপনার মা এবং স্ত্রীর সঙ্গে আপনার কথা হয়েছে, এই তো অনেক। এবার আমাকে যেতে দিন। হাত জোর করলেন চৌধুরী মশাই। ঠিক, কিন্তু বিনয়ের সঙ্গে কথা বলতে না পারলে তো মরেও শান্তি পাবো না বাবা। চিরকাল বোঝা বয়ে বেড়াতে হবে। অর্জুন জিজ্ঞেস করল, বিনয়কে? আমার বন্ধু, তার বেশি জানতে চেও না, চৌধুরী মশাই বললেন। বেশ। সে সমরনন্দনকে বলল, আপনি শেষবারের মতো রাজি হয়ে যান। বিনয়বাবু যদি আসেন তাহলে তাকে আমি ধাঁধাটার কথা জিজ্ঞেস করতে পারি। হ্যাঁ? হাঁ হয়ে গেল সমরনন্দন। তিনি তো পরলোকে থাকেন, নিশ্চয়ই সব জানেন। বেশ, কবে দেহ রেখেছেন তিনি? সমরনন্দন জিজ্ঞেস করল। চৌধুরী মশাই একটু কুঁকড়ে গেলেন, তারপর বললেন, কয়েক বছর আগে কুম্ভমেলায় এক বাঙালি সাধুর মৃত্যুর খবর কাগজে পড়েছিলাম। তার বর্ণনার সঙ্গে বিনয়ের মিল আছে। ও, আপনি সঠিক জানেন না? না। তাহলে কি করে ভাবছেন তিনি মৃত? তিনি তো ইহলোকেই থাকতে পারেন। থাকলে বিনয় আমার সঙ্গে যোগাযোগ করত, 25 বছর অদৃশ্য হয়ে থাকতো না। সমরনন্দন মাথা নাড়ল। একেবারে নিশ্চিত না হয়ে ডাকলে বিপত্তি ঘটতে পারে। অর্জুন বলল, ডেকে দেখুন না, না মারা গেলে তো আসবেন না। অনেক দ্বিধার পর সমরনন্দন রাজি হলো। অর্জুন জিজ্ঞেস করল, আমি মিডিয়াম হতে পারি? নিজের মনকে চিন্তা শূন্য করতে পারলে হতে পারেন। বেশ, চেষ্টা করছি। কিন্তু মিডিয়াম হলে আপনি কোনো প্রশ্ন করবেন না, করার ক্ষমতাও থাকবে না। আচ্ছা, তাহলে আপনিই হন, আমাকে তো প্রশ্ন করতে হবে। এবার ঝোলা থেকে যন্ত্র বের হলো। সমরনন্দন জিজ্ঞেস করলেন, বিনয়ের কোনো ছবি আপনার কাছে কি আছে? চৌধুরী মশাই তৎক্ষণাৎ অ্যালবাম খুলে একটা ফটোগ্রাফ বের করে দিলেন। অর্জুন দেখল একটা কিশোরের হাসি হাসি মুখ। সমরনন্দন বলল, চোখ বন্ধ করে ওর মুখ স্মরণ করুন। আর কিছু না, শুধু ওর মুখ। মনে মনে ওর নাম জপুন। যন্ত্রটি চালু করে নব ঘোরাতে বিপ বিপ আওয়াজ শুরু হলো। ঈষৎ চোখ খুলে অর্জুন দেখল সমরনন্দনের হাতে পেন্সিল, সেটা খাতার উপর সোজা করে ধরা। মিনিট পাঁচেক বাদে মনে হলো ঘরে কেউ এসেছে। একটু যেন বাতাস বয়ে গেল। চৌধুরী মশাই জিজ্ঞেস করলেন, কে কে এসেছে? তোর বাপ, খাতায় লেখা হলো। চৌধুরী মশাই ঝুঁকে লেখাটা পড়ে সোজা হলেন। বাবা, বাবা, তুমি এসেছো? তুই একটা সুর। কি বাবা, তুমি কি বলছো? তুই একটা বেল্লিক, ছুঁচো, বদমাস। খসখস করে লেখা হচ্ছিল। এবার অর্জুন বলল, আপনি চৌধুরী মেসমশাইয়ের বাবা নন? কেন এসেছেন? বেশ করেছি। তারপর পেন্সিল স্থির হয়ে গেল। অর্থাৎ যে এসেছিল সে চলে গেছে। একটু বাদেই পেন্সিল রেখে দিল সমরনন্দন। মাথাটা ঈষৎ ঝুঁকল বুকের উপর, তারপর সোজা হয়ে বসল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই।
গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।